কি ব্যাপার কিসমিস? আমাদের বিয়েটা হয়ে গেল, অথচ আমিই জানলাম না। সত্যি করে বলো তো, আমাকে অজ্ঞান টজ্ঞান করে আবার কিডন্যাপ করে শুভ কাজটা সেরে ফেলোনি তো? আদ্রিসে এরকম কথা শুনে মিম প্রচণ্ড রেগে যায়। ফলে তার কানটা গরম হয়ে যায়। এদিকে ওনার কথা শুনে নিশাত আর তিন্নি যেন হেসেই কুলকিনারা পায় না। মিম ওয়ার্ডে চারপাশে একবার চোখ বুলিয়ে দাঁতে দাঁত চেপে আদ্রিসের উদ্দেশ্যে বলে ওঠে, ওয়ার্ডে এতগুলো মানুষের মাঝে আপনাকে আমি কিছুই বললাম না, কিন্তু আপনি এখন যে কথা বললেন তাতে আপনাকে হাজার কথা শুনিয়ে দেওয়া উচিত ছিল আমার, এবং সেটা আমি শোনাবো। তবে এখানে নয়, আগে কেবিনে শিফট হতে দিন, তারপর দেখুন মজা। মিমের কথায় আদ্রিস চাপা হাসি হেসে মিমের দিকে প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করলেন। মিম ওনারও এ চাহনি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করল। কিছুক্ষণের মাঝে পলি নার্স এসে আদ্রিসকে বললেন, আপনার কেবিন রেডি হয়ে গিয়েছে স্যার, আসুন। আপনার জন্য কি হুইল চেয়ারের ব্যবস্থা? পলি নার্সকে মাঝপথে থামিয়ে দিয়ে আদ্রিস মিমের দিকে তাকিয়ে মিমের উপর নিচ ভালোভাবে তাকিয়ে বলে ওঠে আদ্রিস, সাথে একটা জলজান্ত একটা হেল্পিং মানুষ থাকলে হুইল চেয়ারে কোনো প্রয়োজনই নেই, আপনি যান বরং। আদ্রিসের কথা শুনে পলি নার্স চলে গেলেন। আদ্রিস মিমের দিকে চেয়ে বললেন, কিসমিস নাও, আমার হাতটা ধরো এবার। কিন্তু মিম সাথে সাথে তার দুটো হাত বুকে ভাঁজ করে বলল, কখনো না, আমি আপনার হাত ধরতে যাব কেন? আপনাকে হুইল চেয়ার অফার করার পরও আপনি তা রিজেক্ট করেছেন, আর এদিকে আমার হেল্প চাইছেন। আপনার হাবভাব দেখেও তো মনে হচ্ছে না আপনি ইনজুরি অবস্থা নিয়ে হসপিটালে এসেছেন। মনে হচ্ছে আমার সময় ইচ্ছাকৃতভাবে নষ্ট করার জন্য এখানে এসেছেন। কথাগুলো বলে গাঢ় চাহনি নিক্ষেপ করলো আজিজের দিকে এবং দাঁড়িয়ে রইল। মিমের কথা শেষ হওয়া মাত্রই আদিতের পাশে বেড হতে একজন বৃদ্ধ মহিলা অনেকটাই ধমকের সুরে বলে উঠলেন, ওই মাইয়া, স্বামীর সাথে কেউ এমন কইরে নাকি? যতই রাগ ঢাক হোক, স্বামী তো স্বামী, হের তো সেবা যতন করতে হয়। কথাটা বলেই উনি বেডে শুয়ে থাকা বৃদ্ধের দিকে চেয়ে বললেন, এই দেখো, আমার স্বামী কত অসুস্থ ছিল, এখন আমি তার সেবা করতেছি, তাই তুমিও তোমার স্বামীকে নিয়ে যাও। আর তুমি তো ডাক্তার মাইয়া, স্বামীর অসুস্থতা ভালো করে বুঝবা, যাও নিয়ে যাও জলদি। মহিলাটির লম্বা ভাষণে মিম অবাক হয়ে তাকিয়ে রইল। মিম বৃদ্ধের উদ্দেশ্যে কিছু বলবে তার আগেই মাঝপথে আদ্রিস তাকে থামিয়ে দিয়ে ঠোঁটের কোণে হাসি চেপে রেখে বলে ওঠে কৃত্রিম কণ্ঠে, আহ মিস মিস, আমাকে জলদি কেবিনে নিয়ে চলো, দেখছো না তোমার স্বামীর কি অবস্থা? চারপাশে এরকম ঘটনা ঘটায় মিম এক প্রকার দিশেহারা হয়ে পড়ল। অগত্যা আদ্রিসের সম্মুখে দাঁড়িয়ে বেশ বিরক্ত নিয়ে বলল, চলুন কেবিনে। এদিকে আদ্রিস মিমের দিকে এক পলক চাইলেন, তারপর মিমের সাহায্য ছাড়াই ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন উনি। মৃদু হেসে মিমকে বললেন, মিস মিস, আমার পাশাপাশি থেকো, প্রয়োজনে হাতটি একটু বাড়িয়ে দিও। এই বলে উনি হাঁটা ধরলেন। মিমও কোনোরূপ কথাবার্তা ছাড়াই ওনার পাশাপাশি হাঁটতে লাগলো। এদিকে নিশাত ও তিন্নিও মিমের পিছু পিছু আসতে লাগলো। ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার পর তিন্নি পিছন হতেই মিমের কানের নিকট ফিস ফিস করে বলল, তলে তলে তো অনেক কিছুই চলে, আর আমাদের জানানোর প্রয়োজনও বোধ করলি না তুই? এই তোর ফ্রেন্ডশিপ? তিন্নির কথাটা শুনেই মিম দাঁত কিরমির করে বলে উঠল, এখান থেকে একবার বের হতে দে আমাকে, তারপর দেখবি আমি কি করতে পারি। এদিকে মিমদের কথা শেষ হতেই না হতেই দেখলো তারা কেবিনের সামনে চলে এসেছে। তিন্নি আর নিশাত কেবিনে ঢুকবার পূর্বেই মিমকে বলল, এই মিম, তুই কেবিনে যা, আমরা ওয়ার্ডে যাচ্ছি, আর কিছুক্ষণ পরই হয়তো স্যার চলে আসবে। তোর মনে হয় আজ আর ক্লাস করা হবে না, আমরা বরং ক্লাসে যা যা হবে তোকে সব জানিয়ে দেব পরে। তিন্নির কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও মিম হ্যাঁ সূচক জবাব দিল। নিশাত তিন্নি চলে যেতেই মিম আদ্রিস কেবিনে প্রবেশ করলো। আদ্রিস ধীরে সুস্থে গিয়ে বেডে বসলেন। মিমের কাঁধের ব্যাগটা সোফায় রেখে দু হাত ভাঁজ করে আদ্রিসের দিকে রাগী চাহনি দিয়ে বলে উঠল, রাস্তায় গুন্ডাদের মতো মারপিট করে এখানে এসেছেন আমাকে জ্বালাতে? প্রতি উত্তরে আদ্রিস ও মিমের দিকে এক পলক চাইলেন, তারপর মিমের বাহু ধরে আচমকা মিমকে নিজের সামনে টেনে এনে বললেন, জখম একজন রোগীকে সেই কখন থেকে জ্বালিয়ে যাচ্ছ তুমি মিস মিস? তোমার জ্বালাই তো আমার রক্ত জমাট বেঁধে গিয়েছে, দেখো এখানে আমার ব্যথায় সমস্ত শরীর জর্জরিত হয়ে আছে, অথচ আমার এমন অবস্থা দেখে একজন ভবিষ্যৎ ডাক্তার হওয়া সত্ত্বেও তুমি আমার সাথে ঝগড়া করছো? হঠাৎ ঘটনার আকস্মিকতায় মিম কিছুক্ষণের জন্য হতভম্ব দৃষ্টিতে ওনার দিকে চেয়ে রইল। অতঃপর নিজেকে মুক্ত করে পাশের টেবিল হতে তুলো নিল মিম। তারপর কপালে জখমে তুলো দিয়ে চেপে পরিষ্কার করতে লাগলো। এদিকে মিমের পাশে ব্যথায় আদ্রিস শব্দ করে কোঁকিয়ে উঠলেন।
মিম চমকে উঠে তৎক্ষণাৎ পিছিয়ে এলো। উনি পুনরায় মিমের হাত ধরে মিমকে নিজের সামনে দাঁড় করালেন। তারপর মৃদু হেসে বললেন, হবু ডাক্তারদের এত দুর্বল হতে নেই। আমার সামান্য গোঙানিতে এভাবে পিছিয়ে পড়লেন, অপারেশন টেবিলে কি করে টিকবেন? মিম আর কোনো জবাব দিল না। আদ্রিসের জখম পরিষ্কার করতে করতে জিজ্ঞেস করলেন আদ্রিসকে, কার সাথে মারপিট করে এলেন? আদ্রিস চোখ তুলে মিমের দিকে চেয়ে খানিক রাগত কণ্ঠে বললেন, আমি কারোর সাথে মারপিট করিনি। ওরাই আমাকে পিছন হতে আচমকা মারতে শুরু করে দিয়েছে। প্রথম দফায় আমি নিজেকে সেভ করতে পারিনি, কিন্তু পরে নিজের সাধ্যমতো ওদেরও মেরেছি। ওরাও আমাকে মেরেছে। মিম ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে ওনার দিকে চেয়ে রইল। তারপর জিজ্ঞেস করলো, কাদের সাথে আপনার শত্রুতা আছে? আর কিসের শত্রুতা? প্রতি উত্তরে আদ্রিস বলে ওঠে, কাদের সাথে নয়, বরং জিজ্ঞেস করো কার সাথে আমার শত্রুতা আছে। যারা আমাকে মারতে এসেছিল তারা ভাড়াটে মস্তান ছিল। আসল মানুষটা হয়তো দূরে বসে এসবের তদারকি করছিল। মিম এবার বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো আদ্রিসকে, সে কে হতে পারে? আদ্রিস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আছে একজন, যার সাথে আমার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল শত্রুতা আছে। এদিকে তাদের কথা বলতে বলতে আদ্রিসের কাটাছেঁড়া স্থানগুলো ততক্ষণে পরিষ্কার করা হয়ে গিয়েছে। মিম তাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। মিম তখন বলে উঠল, তার নাম কি? আদ্রিসও মিমের দিকে এক পলক চেয়ে হাঁটুতে হাতের তালু ঘষতে ঘষতে বললেন, মিস আমি পায়েও বেশ ব্যথা পেয়েছি। যদিও এখন ব্যথা করছে না, তবে আমি নিশ্চিত রাতে পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে যাবে আমার। মিমের জবাবের উত্তরে আদ্রিসের কথা ঘুরিয়ে ফেলা দেখে মিম ওনাকে এ বিষয়ে আর প্রশ্ন করল না। স্বভাবতই উনি মিমের সাথে এ ব্যাপারে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। ফলে ওনার কথার প্রবাহ বজায় রাখতে মিম বলল, আচ্ছা আপনি একটু বসুন, আমি ডক্টরকে এক্ষুনি ডেকে আনছি। কথাটা বলেই মিম দরজা খুলে কেবিনের বাইরে চলে এলো। কিন্তু ডক্টর ডাকতে গিয়ে মিম ডক্টরকে কি বলবে তা ভেবেই কুলপিনারা পেল না। তাই আবার কেবিনে চলে এলো। তারপর আড়ষ্ট ভাব নিয়ে আদ্রিসের উদ্দেশ্যে বলল, মিম, আমি ডক্টরকে ডাকতে পারবো না, দরকার হলে আপনি ডেকে নিন। এদিকে আদ্রিস মিমের কথা শুনে তাজ্জব বনে গিয়ে জিজ্ঞেস করলেন, কেন? ডক্টরকে ডাকতে কি প্রবলেম তোমার? মিম তখন অবাক হয়ে বলে উঠল, আশ্চর্য তো, আমি ডক্টরকে আপনার সম্পর্কে কি বলবো? এখানকার অনেক ডক্টরই আমার কাছে পরিচিত মুখ। ক্লাস করতে এলে তাদের সাথে দেখা হয়, তো তাদেরকে এখানে কি বলে আনবো আমি? আদ্রিস এই ব্যাপারটাকে অত্যন্ত স্বাভাবিকভাবে নিয়ে বললেন, কি আর বলবে? বলবে একজন পেশেন্ট এসেছে, তাকে ওষুধ লিখে দিতে হবে, ব্যাস কাজ শেষ। মিম প্রতি উত্তরে বলে উঠল, হ্যাঁ, তারপর যখন কেবিনে আসার পর ডক্টর আমাকে জিজ্ঞেস করবে যে আপনি পেশেন্টের কি হন, আপনাকে আমি কিভাবে চিনলাম, তখন আমি কি জবাব দেব? এ পর্যায়ে আদ্রিস চুপটি করে রইলেন, নীরবে কিছু ভাবতে লাগলেন। ওনার ভাবনা গাড়িতে মাঝপথে থামিয়ে দিয়ে মিম অনেকটাই সন্দেহে সুরে জিজ্ঞেস করলেন, ওই নার্সটিকে আপনি তখন কি বলেছিলেন যে উনি আমাকে আপনার হাজবেন্ড বলল? মিমের প্রশ্ন শোনা মাত্রই আদ্রিস নিতান্তই অবুঝ বালকের ন্যায় বলে উঠলেন, বিশ্বাস করো আমি এমন কিছুই বলিনি নার্সকে। আমার অবস্থা দেখে নার্স তুলো আর ব্যান্ডেজ নিয়ে হাজির হতেই আমি বললাম, আমি ওনাকে দিয়ে ব্যান্ডেজ করাবো না, তোমাকে যেন ডেকে দেওয়া হয়। ব্যাস, তুমি আসার পরই নার্স ভাবলো আমরা দুজন স্বামী স্ত্রী। কথাটা বলেই আদ্রিস মিমের দিকে শিশুসুলভ চাহনিতে তাকিয়ে রইল। ওনার এহেন কথায় ঢং দেখে মিম কিয়ৎক্ষণ ফ্যাল ফ্যাল চাহনিতে ওনার দিকে চেয়ে রইল। তারপর মনে মনে ভাবলো মিম, তাহলে তাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফ ব্যাপারটার পেছনে ওনার কোনো হাত নেই। মিম কিয়ৎক্ষণ ওনার দিকে চেয়ে খেকিয়ে বলে উঠলেন, তা তো ভালো কথা। তা আপনি যে পুরো ওয়ার্ডের সামনে নার্সগুলোর সামনে আমার মান সম্মানে 12টা বাজিয়ে দিয়ে এসেছেন, সেগুলো ক্ষতিপূরণ কে দিবে বলুন? এদিকে আদ্রিসকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে মিম পুনরায় বলল, পরিচিত স্যার এবং নার্সরা জানে আমি এখনো অবিবাহিত, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। কিন্তু আজ ওয়ার্ডে আপনার নাটক দেখে সকলেই এসব ভেবে বসেছে আপনি আমার স্বামী। এবার তারা সুযোগ পেলেই ফিস করবে আমাকে নিয়ে। তারপর তাদের সব কথা ওভাবে এভাবে করে স্টুডেন্টদের কানে যাবে, স্যারদেরও কানে যাবে। এভাবে করতে করতে আমার বাসা অবধি ব্যাপারটা চলে যাবে। তখন আমাকে কত ধরনের প্রশ্ন ফেস করতে হবে আপনি জানেন? সেসব প্রশ্নের কি আপনি উত্তর দিবেন বলুন আপনি? আমার কাছে আর কিছু বলতে দিল না মিমকে। মিমকে মাঝপথে থামিয়ে আদ্রিস মিমকে টেনে নিজের কাছে নিয়ে বসালেন। তারপর শান্ত সুরে বললেন, এত হাইপার হইও না কিসমিস, তুমি ব্যাপারটাকে নিজের মতো করে অ্যাভয়েড করে চলবে। দেখবে একসময় সবাই ব্যাপারটা ভুলে যাবে। পেশেন্টদের নিয়ে চিন্তা করার তো কোনো কারণ দেখছি না আমি। আর রইল নার্সদের নিয়ে,
আমি তাদের সাথে এ ব্যাপারে কথা বলবো।